আমাদের মুখটা না দেখিয়ে বাইরেটা দেখাও, তবেই তো বুঝতে পারবে লোকে যে আমরা কোথায় যাচ্ছি। দেখাবো না, আমাদের মুখ দেখেই ভাবুক যে আমরা কোথায় যাচ্ছি। আমার তো মনে হচ্ছে আমরা কাটোয়া যাচ্ছি। আহা কি মনোরম দৃশ্য, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। ও আচ্ছা, কাটোয়ায় আজকাল পাহাড়ও হয়েছে নাকি? হ্যাঁ, যেভাবে আমাদের চারিদিকে উন্নতি হচ্ছে, না হওয়ার তো কিছু নেই। পর্বত হয়েছে, কিছুদিন পর পর্বত মালা হবে, তারপরে পাহাড় থেকে পর্বত থেকে নদী থেকে সমস্ত কিছু হবে। চুপ করো, আমার মনে হয় তুমি নেশা করে আছো, ভুলভাল বকছো। এক সেকেন্ড, এই সুড়ঙ্গ কোথা থেকে এলো? না, কাটোয়ায় তো সুড়ঙ্গ নেই। এটা সুড়ঙ্গ? এটাকে টানেল বলে, পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তা। ওরে বাবা, কত উন্নতি হয়েছে! তাহলে আমি ভুল কি বলেছি? দেখেছো, কাটোয়াতেও কিছুদিন পর পর্বত হবে। দাঁড়াও দাঁড়াও, বাচ্চাগুলো কিছু বলছে মনে হচ্ছে। কি বেয়াদব বাচ্চারা, সুড়ঙ্গের মধ্যেও পড়াশোনা করছে। পড়াশোনা নয়, ওটা ভগবানের নাম নিচ্ছে ওরা। এই আস্তে ভগবানের নাম নাও, টিটি চলে আসবে। আমার কিন্তু টিকিট নেই। টিকিটের কথা বাদ দাও, আমাদেরও বলা উচিত জয় মাতা দি। সত্যিই তাই, কারণ আমি অনেকের মুখেই শুনেছি মাতা রানী নাকি না ডাকলে কেউ আসতে পারে না। আর আমাদের আশাটা আমি জানি না উনি কোন অদৃশ্য হাত দিয়ে আমাদের ডেকেছিল, কারণ আমরা মাত্র 2-3 দিন আগে হঠাৎ ডিসিশন নিই যে আমরা এরকম যাব। তারপরে আমাদের কাছে না ছিল কোনো ট্রেনের টিকিট, না আমরা জানতাম কোথায় গিয়ে থাকবো, না কিচ্ছু জানতাম না। ইভেন আমরা স্টপেজের নামও জানতাম না, কোথায় নামতে হবে, কোথায় মন্দির, কিভাবে যেতে হবে, কিচ্ছু না। মানে সিরিয়াসলি কিচ্ছু জানতাম না। আমরা কিছু ভিডিও দেখছিলাম যাতে কিভাবে যাওয়া যায় বা কি হয় না হয় বিষয়গুলো বোঝার জন্য। এরকম দেখতে দেখতে আমাদের চোখে হঠাৎ পড়ে বৈষ্ণো দেবীর আটকা আরতি, খুব ফেমাস। তো 3 তারিখ আমাদের জীবনের একটা বিশেষ দিন ছিল, তার জন্য আমরা 3 তারিখে দেখা শুরু করলাম। 3 তারিখের একটা স্লটের আমরা আগে আক্কা আরতি বুক করে দিলাম। এবার তারপরে আমাদের কাছে কোনো টিকিট নেই। আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেটা তৎকালে টিকিট দেখতে হয় যথারীতি আমি দেখছি, কিন্তু আমি পাইনি। তারপরের দিন গিয়ে টিকিট দেখলাম, আচমকা, মানে বুঝতে পারলাম না যে কিভাবে হলো। আমি নিজেও জানি না যে টিকিটটা কিভাবে কনফার্ম হলো। মাত্র 7টা মতো টিকিট ছিল। আমি এবার মোবাইলে কাটতে যেটুকু সময় লাগে, আমি জানি সবাই জানে এই যে টিকিট কাটা বিষয়টা যেভাবে বাকি, মানে যে একটা চক্র আছে তার জন্য টিকিট চট করে তৎকালে কিন্তু কাটা অত সহজ নয়। কিন্তু অদ্ভুতভাবে আমি টিকিটটা কাটার 2 মিনিটের মধ্যে আমার টিকিটটা কনফার্ম। মানে আমি নিজেও জানি না, নেটের স্পিড হু হু করে ঘুরে গেল। মানে কি যেন মনে হলো যেন টিকিটটা কেউ কেটে আমাকে পাঠিয়ে দিল। মানে এটা যদি তোমার সাথে না হয় তুমি কোনোদিন বুঝতে পারবে না। তো এইভাবে এই যখন হয়ে গেল তখন আমি ভাবলাম সত্যি, যখন উনি যখন এটা করে দিয়েছে তার মানে তো আর কোনো চিন্তাই নেই। উনিই আমাদের ডাকছে। উনিই আমাদের ডাকছে। এবং তার থেকেও বড় কথা, ট্রেনের যেখানে আমরা লাস্ট টিকিট কেটেছিলাম তারপর থেকে ওই স্টেশনটা, মানে কাতরা যাওয়ার জন্য যে স্টেশনটা, সেটার টিকিট আমাদের কাছে ছিল না। আমরা ওইখানে ট্রেনে নেমে তারপরে লোকাল একটা জেনারেলে টিকিট কাটি 45 টাকা করে, এবং আমরা উঠে যাই স্লিপারে। আমরা জানি না উঠে গেছিলাম। উঠে যাওয়ার পরে মানে টিটি এলো, তারপরে বললো যে তোমাদের টিকিট। আমি বললাম তো আমার তো স্লিপারের টিকিটটা স্যার কাটা মানে নেই, আমরা এরকমভাবে এইটা কেটেছিলাম, এখান থেকে নেমে এইভাবে যাচ্ছি। বললো ঠিক আছে, এখানে বসে চলে যাও। মানে উনিও বললো যে উনি যে এলো আমাদের কাছে, ভাবলাম বোধহয় মানে মাতা রানী মানে বৈষ্ণব দেবী হয়তো পাঠিয়েছে আমাদের কাছে, যে ওরা খুব আমার কাছে আসতে চাইছে, ওদেরকে একটু গাইড করে দাও। মানে আমি জানি না, এরপরে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যাই হোক, আর কিছু বলবো না, শুধু এইটুকু বলতে পারি, ওনার ইচ্ছা না থাকলে কেউ ওখানে পৌঁছাতে পারবে না। আর মানুষ হাজার চেষ্টা করলেও ওখানে যেতে পারবে না যদি ওনার ইচ্ছা না থাকে। जोर से बोलो जय माता दी। फिर से बोलो जय माता दी। ए खिंचके बांधो जय माता दी। थोड़ा ढीला बांधो। জয় মাতা দি। এই বলেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম বৈষ্ণব দেবী দর্শন 2026। আমরা এখন এই মুহূর্তে বানগঙ্গা, যেখান থেকে আমরা মাথায় ফেটি আর লাঠি নিয়ে হাঁটা শুরু করলাম। ওয়ে টু ভবন। লেট স্টার্ট। লাঠিটা এই কারণে নিলাম কারণ আমি জানি এখানেও আমার বর আমাকে সাপোর্ট দিতে পারবে না, তাই লাঠিটা নিলাম যাতে আমি একটু ভালোভাবে হাঁটতে পারি। আর আমি এই কারণে নিয়েছি যে এখানেও আমার বউ ঠিকঠাক হাঁটতে পারবে না, তাই যাতে লাঠি মেরে মেরে হাঁটাতে পারি। হাঁটানোর দরকার নেই, বাজনা শুনে এখানে আমি ডান্সও করতে লাগবো, সাথে তোমাকেও নাচাবো। আর তোমার মুখ থেকে বোঝাই যাচ্ছে যে তুমি কতটা নেচে এসেছো। ওরে বাপরে বাপ, আর পারছে না গো কেউ, এখান থেকে ঘোড়ায় চাপাও। আরে এটা তো সবে শুরু, কি পারছে না, দাঁড়াও ওখানে পৌঁছাই তারপর তো বলবো। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে সিঁড়ি ইউজ না করতে। আমিও বলবো একমত, কিন্তু আমার বউ আবার উল্টো। যাই হোক,
এখানে মতবিরোধ থাকতে পারে, কারণ আমার মনে হয় সিঁড়িতে কী হয়, স্ট্যামিনা অনেক বেশি যায়। তবে তুমি যদি নর্মাল এমনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাও সেটা একটুখানি লেন্দি হবে, কিন্তু ওই সিঁড়ি যখনই শর্টকাট ইউজ করবে কিছু তো একটু ভাই তোমাকে দিতেই হবে। কিন্তু শর্টকাট যেমন ইউজ করবে হয়তো অনেক তাড়াতাড়ি পৌঁছাবে, কিন্তু স্ট্যামিনা অনেকটাই বেশি যায়। আর সেক্ষেত্রে সিঁড়ি ইউজ করলে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে তুমি চট করে পৌঁছে যাবে। আর সেখানে উঠে উঠে তুমি যদি একটু রেস্ট নাও, আমার মনে হয় সিঁড়িটা খুব লাভজনক না হলেও খুব ক্ষতিকারক নয়। আমিও একটা ইনফরমেশন দেব, কারণ আমার মনে হয় দিনের বেলায় যদি কেউ যাত্রা শুরু করে তাহলে সিঁড়িটা নেওয়া অনেকটা বেটার, কারণ দিনের বেলা আমরা নাজারা দেখতে দেখতেও সিঁড়িতে বেশি মজা পাওয়া যায়, যেটা হেঁটে যাওয়ার থেকে আমার মনে হয় অনেক বেশি ভালো। আর যেতে যেতে অনেক ঘোড়া তোমার দিকে তাকাবে আর বলবে, তোমাকে উৎসাহ দেবে, আমি যাচ্ছি যখন তোরাও পারবি। ভুল বললে, এটা হয়তো ঘোড়ায় উৎসাহ দেবে, কিন্তু ঘোড়া আলাগুলো আবার বলবে তোমাকে আপনারা একদম পারবেন না, খুব কষ্ট, অনেক দূর, আরো কতটা যেতে হবে জানেন, আসুন তাড়াতাড়ি চেপে পড়ুন ঘোড়ায়। এবার মাঝে মধ্যেই আপনাদের এনার্জি বুস্টের জন্য কিছু কিছু ব্যবস্থা করা আছে, এবং তারা বাজাবে আর বলবে খুশি মনসে, খুশি মনসে। এবার খুশি মনসে কি সেটা এখন বলবো না, যারা যাবে তারা জানতে পারবে। দেখতে দেখতে আমরা অনেকটা উপরে উঠে গেছি, বলো। আরে 2 কিলোমিটার মাত্র। আরে 2 না 3, দাঁড়াও একটু বসে ভেবে নাও তো, দেখো তো কত কিলোমিটার। আমি না, মনে হয় তোমারই বসার দরকার। না, আমি এখন এনার্জি বুস্ট করব, দাও আমার জিনিসটা। কই এনে, যেটা আমি এনেছিলাম? হ্যাঁ, চকলেট তো। ওরে এটা জেসে চকলেট নয়, এটা আমাকে হাটেশ্বরী মা তন্ত্রমন্ত্র করে দিয়েছে, শুধু বলেছে খাবি আর হাঁটবি, খাবি আর তো হাঁটবি। তুমি তো বসে বসে খাচ্ছো, হাঁটছো কোথায়? আমি তো হাঁটছি, মনে মনে এখনো হেঁটেই চলেছি। তোমার আর হাঁটার দরকার নেই, তুমি বসে বসেই পৌঁছে যাবে ঠিক। আর ওনাকে দেখো কিরকম দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। ভাই 13 কিলোমিটার আমি হাঁটতে পারছি না, আর উনি দণ্ডি কাটতে কাটতে যাবে। উনি কবে পৌঁছাবে গো? তুমি কবে পৌঁছাবে আমি জানি না, কিন্তু আমি এই শর্টকাট ধরলাম। ওরে সিঁড়ি দিয়ে উঠো না গো, আমার খুব কষ্ট হয়। ওরে বাবা, তুমি তো তত্তর তত্তর করে উঠছো। আচ্ছা, এত সিঁড়ি, এত সিঁড়ি। আমি তো শুনেছিলাম নাকি স্বর্গের সিঁড়ি তৈরি হয়নি, রাবণ রাজা নাকি তৈরি করেনি। এ তো দেখছি স্বর্গের সিঁড়ি গো। এটা তো কিছুই না, তুমি আগে চলো, তোমাকে স্বর্গের সিঁড়ি সত্যিই দেখাবো। বাবা, এত ওপরে উঠেছি, এখনো স্বর্গ অব্দি পৌঁছাইনি। সেখান থেকেই কি সুন্দর ভিউ গো। তাহলে স্বর্গ থেকে মর্তের ভিউ কি হবে? আমি খুব এক্সাইটেড দেখার জন্য। আহা, এই ভিউ তো কিছুই না, তাড়াতাড়ি চলো। পড়াশোনার জন্য আমি মার খেয়েছি, কিন্তু সিঁড়িতে ওঠার জন্য মার আমি কোনোদিনও খাইনি ভাই। হ্যাঁ তুমি ওই করো, আর আমার এই লাঠিটা না থাকলে আমি একটা সিঁড়িও ভাঙতে পারতাম না। এই লাঠিটাই আমার সম্বল। তুমি তো আর পারছো না গো। এই তোমাদের মতো মানুষের কথা ভেবেই রাবণ রাজা স্বর্গের সিঁড়িটা বানায়নি। যদি বানাতো তাহলে তাতে উঠতো কে? কেন, আমি এইভাবে পালকিতে করে যেতাম। পালকিতে তুমি? তুমি যা কিপটে, জলটাও তুমি কিনে খাও না, খুঁজে বেড়াও কোথায় জলের কল আছে। এই জল খুঁজতে খুঁজতেই কিন্তু আমরা অর্ধেক রাস্তা চলে এলাম, তুমি কি সেটা জানো? দিস ইজ কল অর্ধকুমারী। ইট মিনস এখানে মা বৈষ্ণো দেবী অর্ধকুমারী অবস্থায় এসে তপস্যা করেছিলেন, তাই এই জায়গাটিকে অর্ধকুমারী বলা হয়। আচ্ছা, তার মানে এখানেই ওই গুহাটা, যেখানে যত মোটাই মানুষ হোক ওই গুহার সুড়ঙ্গের ভিতর দিয়ে ঢুকে নাকি বেরিয়ে চলে আসতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, শুধু মোটা রোগা এরকম কোনো বিশেষ নেই, লম্বা চওড়া যাই হোক না কেন প্রত্যেকটা মানুষই ওই গুহা দিয়ে বেরিয়ে আসতে পারে। কিন্তু গুহার ওই জায়গাটা তো খুব বেশি বড় নয়। হ্যাঁ, ছোট জায়গায়, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই ওই জায়গাটা সমান। চারিদিকে শুধু সবুজ সবুজ গাছপালা আর সিঁড়ি আর সিঁড়ি। ও বাবা, আমি আর পারছি না।
তুমি মা বৈষ্ণোদেবী দর্শন করবে আর তোমাকে তো এটুকু করতেই হবে। মাতা রানীর নাম নাও আর এগিয়ে চলো, দেখো তুমিও পারবে। কি ভেবেছিল আর কি হলো, আসার সময় ভেবেছে আমায় নিয়ে কি করবে, আর এখন ওর অবস্থায় কাহিল। এই দেখো পৌঁছে গেছো, যাও লাঠিটা লুকিয়ে এসো। দুঃখের বিষয় লাঠি আমি এমন জায়গাতে লুকিয়েছি সেখান থেকেই কেউ না কেউ চুরি করে নিয়ে গেছে। এই লাঠি আর আমাদের সাথে ফিরে আসতে পারলো না গো। এই জন্যই তো বলে দুঃখের সময় যে তোমার সঙ্গী ছিল সুখের সময় সে থাকে না, কিন্তু সেই দুঃখের সময় যে তোমার সঙ্গে ছিল সেই তোমার প্রকৃত সঙ্গী। যেমন এই লাঠিটা। একটা জিনিস লক্ষ্য করেছো, ওপরে কি ঠান্ডা। এই ঠান্ডায় আরো বেশি বেশি খিদে পাচ্ছে। চলো অনেকটা পথ এসেছি, এবার খেয়ে আসি কিছু। কি স্বর্গ থেকে ভিউ কেমন লাগছে তোমার? এই স্বর্গে কি সত্যি এত ঠান্ডা তুমি বলো? এটা ঠান্ডা নয়, এটা মনোমুগ্ধ পরিবেশ। আর এখানে তোমার আমার মতো মানুষগুলো থাকে না যে পলিউশন করবে। ওই দেখো, দেখতে পাচ্ছ কিসের লাইন? এখানে মনে হয় নরনারায়ণ সেবা হচ্ছে, মানে খিচুড়ি খিচুড়ি খেতে দিচ্ছে। চলো চলো চলো। না, এটা মাতা রানী দর্শনের লাইন। হ্যাঁ, আমি কোনোদিন মন্দির টন্দির যাইনি নাকি যে তুমি আমাকে যা বলবে তাই বিশ্বাস করতে হবে? এখন রাত 10:30 বাজে, এখন কোনোদিন মন্দির খোলা থাকে? আরে তোমার কোথাও ভুল হচ্ছে, এখানে সারা রাত সারা দিন মায়ের দর্শন হয়, মন্দির খোলা থাকে। শুধুমাত্র মায়ের সিঙ্গার হলে আর যদি কখনো গ্রহণ লাগে তখন মায়ের মন্দির বন্ধ থাকে। এটা ছিল আমাদের অ্যানিভার্সারির সকালবেলা, আর আমরা ছিলাম দুর্গা ভবনে। আর দুর্গা ভবনে রুম নিলে তার সঙ্গে ব্রেকফাস্ট থাকে কমপ্লিমেন্টারি। এটা তো ব্রেকফাস্ট না গো, এ তো আমাদের লাঞ্চ। ভালোই হলো, তাহলে চলো দুটোই সেরে ফেলি। লাঞ্চটা আমার বেঁচে গেল। জয় মাতা রানী। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, লুচি, ছোলার তরকারি আর মিষ্টি সুজি, সাথে টক দই। হ্যাপি অ্যানিভার্সারি। এবার আমরা যাচ্ছি কাল ভৈরব দর্শন করতে। সবাই বলে যে মাতা রানী দর্শনের পর যদি কাল ভৈরব দর্শন না হয় তাহলে নাকি বৈষ্ণোদেবী যাত্রা সম্পূর্ণ হয় না। এটা নাকি মাতা রানীর কাল ভৈরবের ওপর অভিশাপ ও আশীর্বাদ। কথিত আছে মাতা রানী যখন কাল ভৈরবকে বধ করেছিল তখন তার মস্তিষ্ক যেই অংশে পড়েছিল সেই অংশটিই নাকি কাল ভৈরবের মন্দির রূপে পূজিত হয়। আর মাতা রানী দর্শন করার পর এখান থেকে কালভৈরব মন্দির যাওয়ার সব থেকে সহজ উপায় হলো এখানকার রোপওয়ে। মাত্র 100 টাকায় তুমি কালভৈরব মন্দির দর্শন করতে পারবে, আবার ওর মধ্যেই তুমি রিটার্নও করে আসতে পারবে। স্বয়ং হনুমানজি বৈষ্ণব মাতাকে বিপদ থেকে রক্ষা করেছিলেন বলে আপনি মন্দিরের চারপাশে হনুমানজিকে সাক্ষাৎ দেখতে পারবেন। এক সেকেন্ড, শুধু হনুমানজি নয়, বৈষ্ণব দেবীর মন্দির বলো আর কালভৈরব মন্দির বলো, আমার মনে হয় এখানে সবাই জীবন্ত। একদম সত্যি, আপনারা যারা গেছেন বা যারা যাননি আমি সবাইকে বলতে চাই ওই মন্দিরে যদি আপনারা যান আপনারা নিজেরা ফিল করতে পারবেন চারিদিকে এত এনার্জি আর এত পজিটিভিটি। এই চলে এসছে আমাদের রোপওয়ের গাড়ি। ও তার আগে আমরা একটু ডিসকাশন করে নিচ্ছিলাম কিভাবে উঠতে হবে, কোন দিক দিয়ে নামতে হবে, বেরোতে হবে। এই যে ক্রাউডটা দেখছেন এটা অলওয়েজ থাকে, এই রকম ভাবেই ভিড় হয়। বাবা, এত ভিড়ের মধ্যে তো তুমি পুরো চাপাচাপি হয়ে গেছো। দাঁড়াও, শুধু আমি না, এরপর তুমিও হবে ঠিক এরকম ভাবেই চাপা চাপি। ওসব বাদ দাও, দেখো কি হয় এবার। जोर से बोलो जय माता दी। तुम भी बोलो जय माता दी। हम भी बोले जय माता दी। आवाज नहीं आई जय माता दी। जोर से बोलो जय माता दी। पहुंच गए जय माता दी। सारे बोलो जय माता दी। हम भी बोले जय माता दी। तुम भी बोलो जय माता दी। जयकारे वीर बजरंगी हर हर महादेव जय। बोले जगदिया जोता वाली माता तेरी सदा ही जय। চলো তুমি হাঁটো, চলো। এবার আমরা ফিরে যাচ্ছি আটকা আরতির উদ্দেশ্যে। তুমি একা ফিরে যাচ্ছ কেন? ওই হনুমানগুলোকেও তোমার সাথে নিয়ে যাও। আরে দলের পান্ডা তো আমার সাথেই আছে। তুমি আমাকে হনুমান বলে অপমান করছো। অপমানটাই দেখলে, তোমাকে যে ভগবানের সাথে তুলনা করলাম সেটা তো দেখলে না। কি করে দেখবো? তুমি একটা চোখে কি পরিয়ে দিয়েছো, চারিদিকে শুধু 6D দেখছি। যেটা 6D-তে দেখলে সেটা তোমাকে লাইভ দেখাচ্ছি।
ভালোই কাটলো দিনটা। আটকা আরতি দর্শন করে আমরা ফিরে যাচ্ছি কাটরার উদ্দেশ্যে। কাটরাতে নাইট স্টে করে পরের দিন চলে গেলাম আমরা শ্রীনগর। চলো তোমাকে আমি স্নোফল দেখিয়ে আনি কাশ্মীর থেকে। বাই করে দাও। বাই। চলো। See you. दिल को सुकून चाहिए, पूरी एक आरज़ू चाहिए, जैसे पहले कभी कुछ भी चाहा नहीं, वैसे ही क्यों चाहिए दिल को तेरी